আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী হাসান। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই আলোচনা দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটা বাড়ছে। তো আজকে আমি আমার আলোচনা রেখেছি মূলত ডেঙ্গু ফিভারের উপরে। যে ডেঙ্গু জ্বরটা আসলে আহ, কি এবং এটা কিভাবে মানুষের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, এটা হলে আপনারা কি ট্রিটমেন্ট নেবেন, কোন পরিস্থিতিতে কিভাবে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। দর্শক, আসুন আমরা এবার জেনে নিই যে এই ডেঙ্গু জ্বরটা কেন হয়, কিভাবে ছড়ায়। এডিস মশার নাম হয়তো সকলেই শুনেছেন, সকলেই জানেন। এই এডিস মশার কামড়ে সাধারণত ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তবে এই এডিস মশা যদি ডেঙ্গু ভাইরাস বহন না করে, তবে সেক্ষেত্রে ডেঙ্গু জ্বর হওয়ার আশঙ্কা নাই। অর্থাৎ যে এডিস মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করছে, সেই এডিস মশা যদি আপনাকে কামড়ায়, সেক্ষেত্রে আপনার ডেঙ্গু জ্বর হতে পারে। দর্শক, আমরা অনেকেই মনে করে থাকি যে ডেঙ্গু মানেই ভয়াবহ বিপদ। না, ডেঙ্গু হয়েছে এমন 100 জনের মধ্যে 80 জনের দেখা গিয়েছে তেমন কোনো সিমটম নাই, তেমন কোনো লক্ষণ নাই। বাকি 20 জনের মধ্যে সিমটমটা প্রকাশ পায়। ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথম দিকে অ্যাসিমটমেটিক থাকতে পারে, কোনো সিমটম নাও থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি মারাত্মকও হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সাধারণত 4 থেকে 10 দিন পর এর সিমটম প্রকাশ পায় এবং সেটা 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তো আসুন এবার আমরা সিমটম গুলো জেনে নেই যে কি লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পেলে আমরা মনে করতে পারি যে আমার ডেঙ্গু হয়তো বা হতে পারে। হাই ফিভার, অনেক বেশি জ্বর থাকবে, সেটা 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে এই জ্বরটা যে পারসিস্টেন্ট করবে এমনটি নয়। এই জ্বরটা হয়তো দেখা গেল যে 2 দিন জ্বর থাকছে, আবার একদিন থাকছে না, আবার পরবর্তীতে খুব কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে। অর্থাৎ ছেড়ে ছেড়ে জ্বর আসছে, যেটা আমরা সহজ ভাষায় বুঝি যে জ্বরটা যে লং টাইম থাকছে তা না, হয়তো আসছে আবার চলে যাচ্ছে, একদিন থাকছে পরের দিন থাকছে না, এমন হতে পারে। সিভিয়ার হেডেক, অর্থাৎ তীব্র মাথা ব্যথা হতে পারে। পেইন বিহাইন্ড দ্য আই, অর্থাৎ চোখের পেছন দিকে ব্যথা করা। মাসেল অ্যান্ড জয়েন্ট পেইন, অর্থাৎ মাংসপেশিতে ব্যথা হতে পারে, আবার জয়েন্টেও ব্যথা হতে পারে। পেরিফেরাল জয়েন্টে বেশিরভাগ ব্যথা হতে পারে। নাউসিয়া হতে পারে, অর্থাৎ বমি বমি ভাব হতে পারে, আবার অনেক ক্ষেত্রে বমি হতেও পারে। গায়ে র্যাশ উঠতে পারে এবং গ্ল্যান্ড ফুলে যেতে পারে। অনেকে মনে করতে পারেন যে এই সিমটম গুলো, এই লক্ষণগুলো তো সাধারণ জ্বরে হতে পারে, ভাইরাল ফিভারেও হতে পারে। হ্যাঁ, হতে পারে। তবে এটাকে আমরা আলাদা করি কিভাবে, সেটা আমাদের কাছে আসলে আমরা তার বিভিন্ন সাইন সিমটম দেখে বা কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা এটাকে ডিফারেন্ট করি যে আসলে এটা ডেঙ্গু কিনা। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে খুব বেশি সিভিয়ার নাও হতে পারে, অর্থাৎ খুব বেশি মারাত্মক লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। যখন এর সিভিয়ার সিমটম গুলো প্রকাশ পায়, তখন সাধারণত দেখা যায় যে রোগীর গায়ে জ্বর থাকে না। অনেকে মনে করেন যে জ্বর ছিল, এখন তো জ্বর নাই, হয়তো রোগী ভালো। কিন্তু না, এটা জ্বর চলে যাওয়ার পরে সিভিয়ারিটিটা বাড়ে। তো আসুন জেনে নেই যে এটা সিভিয়ার পর্যায়ে যখন যাবে, যখন এই ডেঙ্গুটা মারাত্মক পর্যায়ে যাবে, তখন কি কি সিমটম আমরা দেখতে পাবো। এই সিভিয়ার ক্ষেত্রে কিন্তু তার রোগীর গায়ে ফিভার থাকবে না, জ্বর থাকবে না। তো এই সিভিয়ার একটা ডেঙ্গু পেশেন্ট যে সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, সেটা আমরা কিভাবে বুঝবো। রোগে অ্যাবডোমিনাল পেইন থাকবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, খুব বেশি তীব্র পেটে ব্যথা থাকবে। পারসিস্টেন্ট ভমিটিং, অনবরত বমি হতেই থাকবে। রোগী খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে। তখন পেশেন্টের মাড়ি অথবা নাক থেকে ব্লিডিং হতে পারে, রক্ত পড়তে পারে। রোগী আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়বে। রেস্টলেসনেস থাকবে রোগী, অর্থাৎ অস্থিরতা বোধ করবে, শরীরের ভিতরে সবসময় অস্থির ভাব বোধ করবে। ব্লাড ইন ভমিটিং অর স্টুল অর ইউরিন, প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে, বমির সঙ্গে রক্ত উঠতে পারে, স্টুলের সঙ্গে রক্ত দিতে পারে, অর্থাৎ পায়খানার সাথে রক্ত পড়তে পারে। রোগী খুব তৃষ্ণার্ত থাকবে, পিপাসার্ত থাকবে। পেল স্কিন, অর্থাৎ রোগীর শরীর ফ্যাকাশে হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব এবং
তার পরামর্শে যদি হসপিটালাইজ করতে হয় তাকে হসপিটালাইজ করে ট্রিটমেন্ট করাবো। যারা সেকেন্ড টাইম ডেঙ্গুতে আক্রান্ত হয়, অর্থাৎ একবার ডেঙ্গু হয়ে গেছে, পরবর্তীতে যদি আবার সে ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন তার সিভিয়ারিটিটা একটু বাড়ে, অর্থাৎ সে মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত হয় মারাত্মকভাবে। এবং যাদের বয়স 60+, 60 বছরের উপরে যাদের বয়স, তারা যদি আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা খুব বেশি হয়। তবে যারা দ্বিতীয়বার আক্রান্ত হয় এবং যারা 60+ আছে, তারা আক্রান্ত যখন হয় তখন তাদের সিভিয়ারিটিটা অনেক বেশি হয়, অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। আসলে এবার আমরা জেনে নিই যে এই ডেঙ্গু সংক্রমণটা প্রতিরোধ করার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন। শুরুতেই বলে রেখেছি যে এটা মশার কামড়ে হয়। এজন্য আমাদের সর্বপ্রথম যে ডেঙ্গু প্রিভেন্ট করার যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটা হলো মশার কামড় এড়িয়ে চলতে হবে। আর মশার বংশ বিস্তার যাতে বাড়ির আনাচে কানাচে না হতে পারে সেজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের অনেকের বাড়ি ফুলের টব থাকে, যেটায় দেখা গেল যে পানি জমে আছে, স্যাঁতসেঁতে হয়ে আছে, সেখানে মশার জন্ম হচ্ছে। এই ফুলের টব বা যদি কোনো কন্টেইনার পড়ে থাকে, ফেলানো থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, অথবা সেগুলো অপসারণ করে অন্য কোথাও দূরে স্থানান্তর করতে হবে। ঘুমানোর সময় মাস্ট বি মশারি ব্যবহার করতে হবে। বাড়ির পাশে কোথাও যদি স্যাঁতসেঁতে থাকে, অর্থাৎ পানি জমে থাকে, তো সেটা পরিষ্কার করতে হবে। আরেকটা ফ্যামিলিতে যখন কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে আরো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সে অবশ্যই এডিস মশার কামড়ে হয়েছে, আবার ওই এডিস মশাটা যদি অন্য সদস্যকে কামড়ায় তাহলে সেই সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হবে। তো দর্শক, এবার আমরা জানবো যে এই ডেঙ্গু ফিভারের কমপ্লিকেশনটা কি, অর্থাৎ ডেঙ্গু হয়েছে এটা আমাদের কি ক্ষতি করে দিতে পারে। আমাদের যে টার্গেট অর্গানগুলো রয়েছে, এই টার্গেট অর্গানের মধ্য থেকে কোন কোন অর্গানকে সে ক্ষতি করে দিতে পারে। কমপ্লিকেশনের মধ্যে রয়েছে যে ব্লিডিং ইনসাইড বডি, অর্থাৎ শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে, লোমকূপের থেকেও ব্লিডিং হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত প্লেটলেট কাউন্ট কমে যায় এবং আমাদের যে ছোট ছোট ক্যাপিলারি গুলো থাকে এগুলো ছিদ্র হয়ে যায়, যে কারণে ব্লিডিং হতে পারে। হার্ট অ্যান্ড লিভার, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির হার্ট এবং লিভার খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পেশেন্টের খিঁচুনি হতে পারে, ব্রেন ইনফ্লামেশন হতে পারে, যে কারণে দেখা যাচ্ছে হঠাৎ করে একদিকে মুখ বেঁকে যাচ্ছে, কথার মধ্যে জড়তা চলে আসছে। সোয়েলিং টেস্টিস এন্ড ওভারিস, টেস্টিস এবং ওভারি ফুলে যেতে পারে। প্রাথমিক পর্যায়ে আমরা NS1 টেস্ট করে থাকি, অর্থাৎ নন স্ট্রাকচারাল 1, এটা আমরা করে থাকি। এই ডেঙ্গু প্রতিরোধে আমরা ভ্যাকসিনও নিতে পারি, সেটা আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। তো দর্শক, এই ছিল আজকের মূলত আলোচনা। আশা করি ডেঙ্গু ফিভার সম্পর্কে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। এই ডেঙ্গু যদি মারাত্মক আকার ধারণ করে তখন বিভিন্ন সমস্যা হতে পারে, রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই জন্য আপনাদের সচেতন হতে হবে কিভাবে এই ডেঙ্গু আমাদেরকে প্রতিরোধ করা যায়, প্রিভেন্ট করা যায়। হয়তো এটা আমাদের অনেকের কাছে সাধারণ হতে পারে, তবে যাদের ক্ষেত্রে একবার এই ডেঙ্গুটা সিভিয়ারিটি ধারণ করে তারাই বুঝতে পারবে যে এটা আসলে কতটা পীড়াদায়ক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। আপনার শরীরের যত্ন নেবেন, সামান্য সচেতনতাই আপনার জীবনের ঝুঁকি কমাতে পারে। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, তাহলেই আমরা অনেক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।